আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কলকাতায় উপহাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ। সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। ব্যাপকভাবে আবাদ হলে চাহিদা মিটিয়ে রপ্তানির সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন। ম্যাচ শুরু রাত ৯টায়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মে আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপ হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণে আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশে হাই কমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ায় এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে আরও বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলে উপ হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে তারা আরও বলা হয়েছে, দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার কলকাতার উপ হাইকমিশনার সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে উগ্র বক্তব্যের ঢেউ এবং সহিংসতা উস্কানির ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। একে সংবাদ মাধ্যমের অতিরঞ্জন হিসেবে খারিজ করা যায় না। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের প্রত্যাশা করছে ভারত সরকার। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার সুরক্ষিত হবে বলে প্রত্যাশা করেছে ভারত। জয়সওয়াল বলেন, ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। আওয়ামী লীগ আমলে জঙ্গি তকমা পেয়ে গ্রেপ্তার হয়েছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। রিমান্ডে তাকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছিল তা যেন বর্ণনারও অযোগ্য। 10 মাসের কারাজীবন পারিবারিক ও রাজনৈতিক জীবনকে পুরোটাই উলটপালট করে দিয়েছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ ব্যারিস্টার শাকিলা ফারজানার কথা জানাচ্ছেন মাসুর শাকিল। আমরা নির্যাতিত, সেই নির্যাতনের বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে। ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম 5 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে জীবন শুরু করা শাকিলা বারেট ল ডিগ্রি শেষ করে যোগ দেন আইন পেশায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাধ্যমে রাজনীতি শুরু করেন। স্বল্প সময়ে পরিচিতি পান আইন অঙ্গনে। 2015 সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে এক রাতেই পাল্টে যায় তার জীবনের পথ চলা। প্রায় 200-250 অফিসার আমার ঘরে ঢুকে যায়, সব কালো কাপড় পরা। তারা আমাকে কালো একটা মাইক্রোবাসে করে চোখ বন্ধ করে হাত বন্ধ করে নিয়ে গেল। উপরে দেখলাম টিন শেড। চোখ খোলার পরে বলছে যে আপনি একটু বসেন, আমরা আসছি। কিছুক্ষণ পরে তারা এসে বলল যে আপনাকে আমরা গ্রেফতার করলাম। আমি বলছি, কী বিষয়ে গ্রেফতার করলেন? বলে, আপনি জঙ্গি অর্থায়ন করেছেন আপনার এই অ্যাকাউন্টে। আমি বলছি, এগুলো তো আমি আমার লিগেল ফি রিটার্ন করেছি। বলেন, আপনি জঙ্গি অর্থায়ন করেছেন। রিমান্ডে তার উপর চলা নির্যাতনের কথা মনে পড়লে নীরবে চোখের জল ফেলেন। ওরা লাঠি থেকে শুরু করে দেয় না, এমন কিছু বাকি নেই, বুঝছেন। আর আমাকে যে টর্চারগুলি করা হয়েছে এগুলো আসলে অবর্ণনীয়, এগুলো বলার কিছু নাই। আমি চাই না এগুলো মনে করে কষ্ট পেতে।
ওইখানে যে রুমটাতে আমাকে রাখা হয়েছিল 1.5 ফুটের একটা টয়লেট, যেখান থেকে তাদের অফিসাররা দেখতে পেত আমি যদি টয়লেটে যেতাম। যে রুমে রাখা হয়েছিল সেখানে ফ্লোরে রাখা হয়েছে আমাকে। একজন পুরুষই আমাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করেছেন, গালিগালাজ করেছেন, যা যা মারধর করার করেছেন একটা পুরুষে করেছেন। জেলখানায় তাকে খুনি, মাদক সেবী সহ অন্য কয়েদিদের সাথে রাখা হয়েছিল। খুব রুডলি চেহারা যাদের, তাদেরকে দিয়ে খুব ভয় দেখানো হতো। তো একটা মেয়ে ছিল এখানে, মুখের মধ্যে অনেকগুলো ব্লেড নিয়ে থাকতো। সে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করতো, ভয় দেখাতো আমাকে এটা দিয়ে কেটে দিবে। আমি ধরেন ঘুমাচ্ছি, চোখ খুলে দেখি সে আমার সামনে দাঁড়ানো। আমার ঘুমটাই ভাঙতো তাদের গালিগালাজ শুনে। কখনো আমার আজানের শব্দে ঘুম ভাঙে নাই। 5 আগস্টের আগে দেশে বিদেশে পালিয়ে বেড়ানোর জীবন ছিল তার। সন্তানের কষ্ট সইতে না পেরে 2018 সালে ব্রেন স্ট্রোকে প্যারালাইজড হয়ে মৃত্যুবরণ করেন বাবা সৈয়দ ওয়াহিদুল আলম। স্বামীর ব্যবসা বন্ধ হয়ে যায়, 2 সন্তানও দেশ ছাড়তে বাধ্য হয়। তার মতো আর কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে, রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। অপরিকল্পিত নগরায়নের কারণে প্রবাহ হারিয়েছে শরীয়তপুর সদরের পালং খাল। তবে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে 24 নভেম্বর থেকে শুরু হয়েছে পালং খাল সংস্কার কাজ। শরীয়তপুর সদরের রায়গঞ্জ ব্রিজ এলাকা থেকে সেই কার্যক্রমের খবর জানাচ্ছেন এস.এম. মুজিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিবুর, খাল সংস্কার কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। হ্যাঁ সোহেল, যেমনটি বলছিলেন, আমাদের এই পালং খালের ঐতিহ্য 100 বছরেরও বেশি। তবে আমাদের জেলা শহরের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুধুমাত্র আমাদের এই যে পালং খালটি, এটি আসলে অপরিকল্পিত নগরায়ন, দখল, দূষণ, এই সকল কারণে খালটি এখন প্রায় মৃত। তো দীর্ঘদিনের দাবি করে আসছিল বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন আমাদের এই খালটিকে পুনর্প্রবাহমান করার জন্য, কিন্তু কার্যত দীর্ঘ 10 বছরেও তেমন কোনো ফলাফল দেখা যায়নি। তবে নতুন জেলা প্রশাসক এখানে যোগদান করার পরে উনি একটি কার্যত পদক্ষেপ গ্রহণ করেছেন, যে কারণে এখানে শুরু হয়েছে দখলমুক্ত করা, পরিচ্ছন্নতার কাজ, পুনঃখনন করা। এরপরেও কিন্তু জেলাবাসীর একটি দাবি রয়েছে, যাতে করে আমাদের এই জেলা শহরের ফুসফুসখ্যাত এই পালং খালটিকে যাতে প্রবাহমান করে আবার এই শহরের কি বলে পরিবেশ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই বিষয়ে তারা আবেদন জানিয়েছেন। আর জেলা প্রশাসকের সাথে এই বিষয়ে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে কোনো মূল্যেই হোক এই জেলা শহরকে পরিবেশ বান্ধব করতে এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে তিনি সকল পদক্ষেপ গ্রহণ করবেন। তবে যে কোনো মূল্যেই হোক না কেন, শহরবাসী চায় কেবলমাত্র এই পালং খালটিকে প্রবাহমান করে শহরটিকে বাসযোগ্য করা। হ্যাঁ সোহেল, আমরা এই পালং খাল থেকে আমাদের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মুজিবুর, আপনাকে ধন্যবাদ। দেশের চাহিদা পূরণে প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লাখ মেট্রিক টন আদা আমদানি করতে হয়, অথচ খুব সহজে আদা চাষ করে লাভবান হওয়া যায়, কমানো যায় আমদানি নির্ভরতা। দেশের জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বিশেষজ্ঞরা বলছেন আরও ব্যাপক আকারে আদার চাষ সম্প্রসারিত হলে নিজেদের চাহিদা মিটিয়েও রপ্তানির সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে আদার চাহিদা প্রায় 2 লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 84,000 মেট্রিক টন, আর আমদানি করা হয়েছিল 1,43,000 মেট্রিক টন আদা। চলতি বছরেও আদা আমদানি করা হয়েছে 90,000 মেট্রিক টন। আশার কথা হচ্ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণে গত 2 বছরে দেশে আদার উৎপাদন বেড়েছে। 70 বস্তা আদা লাগিয়েছি এবং আমার প্রতি বস্তায় খরচ হয়েছে 30 টাকা করে। আগামী বছর আমি কমপক্ষে 4 থেকে 500 বস্তা আদা লাগাবো ইনশাল্লাহ। এইখানে আমার খরচ হয়েছে 9,000 টাকার মতো। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। রংপুরের মিঠাপুকুরের রূপসী গ্রাম, এখানে বসতবাড়ির আঙিনা, আমবাগান, লিচু বাগান সহ বিভিন্ন সবজি ফসলের মাঠেও বস্তায় আদা চাষ চলছে। দেখি বাগান তো পড়িয়ে থাকে, নিচটা হ্যাঁ খালি জায়গা, এই একটা মনোবল হলো যে আদা লাগাই। আর যেহেতু আদা ছায়া পছন্দ করে, তাহলে এই জমিটাতে খালি ফেলে না রেখে এই গোটা এলাকাটার ভিতরে 25,000 গাছ, এই পাশ আর এই পাশ
মিলিয়ে। এই পদ্ধতিতে আদা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলছেন কৃষি বিশেষজ্ঞরা। এই প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের ক্ষেত্রে আমার আলাদা কোনো জমির প্রয়োজন হচ্ছে না। এর পাশাপাশি পরবর্তী বছরের জন্য বীজও কিন্তু সেখান থেকে সে রেখে দিতে পারবে। আর এখান থেকে যে উৎপাদনটা হবে সেটিও কিন্তু আপনার জাতীয় উৎপাদনে সংযুক্ত হবে। দেশে 3.5 কোটি বসত ভিটার প্রতিটিতে 10 বস্তা করে আদা চাষ করলেও 35 কোটি বস্তা আদার চাষ সম্ভব। প্রতি বস্তায় 1 কেজি করে হলেও মোট আদার উৎপাদন হবে 3.5 লাখ টন, যা আমাদের চাহিদার চেয়েও 1.5 লক্ষ টন বেশি। যে কারণেই এই চাষ পদ্ধতিতে কৃষক ঝুঁকছে দিন দিন। বিবিএস বলছে সারা দেশে যে আদার উৎপাদন হয় বস্তা পদ্ধতিতেই এবছর উৎপাদন হবে প্রায় 10,000 মেট্রিক টন। এই পদ্ধতিতে আদা চাষ যদি বাড়ানো যায় তাহলে আমাদের আমদানিকৃত আদার যে ব্যয়ভার সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। রংপুরের মিঠাপুকুরের রশ্মি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত আবার আমন্ত্রণ সংবাদে। লেবাননে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসিম। এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তির ফলে লাখ লাখ গৃহহারা শরণার্থী নিজ ঘরে ফিরতে পারবেন। ইসরায়েলের দখলদারি মনোভাব চূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন নাঈম কাসিম। অন্যদিকে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার 40 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 19 শিশুও রয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরে বাড়তি লাভের আশায় এবছর আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষক। আগামী শীত অনুভূত হওয়ায় আগাম আলুর ফলন নিয়েও আশাবাদী কৃষক। বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ায় ফসলের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত রয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলের রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর চরসহ সমতল এলাকায় আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। আগামী 1 মাসের মধ্যে ক্ষেত থেকে আলু উত্তোলনের লক্ষ্যে সার, কীটনাশক, সেচ দেয়া সহ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। খুব দ্রুত সার দিতেছি, ঔষধ দিতেছি, পানি দিতেছি, যাতে যেন আমরা বাজারে আগাম আলু নিয়ে যেতে পারি। বর্তমান আলুর পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যায়। যদি আকাশ এইভাবে ভালো থাকে তাহলে আশা করি ভালো ফলন পাবো। গতবার মনে করেন যে 55 টাকা আলু বেচছি, তাও লাভ হয়েছে। এবার যদি বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবার যদি 60 টাকার উপরে থাকে তাহলে লাভ হওয়ার আশঙ্কা আছে। এই গতবারে ছিল ওই যে পটাশ, যেটা এমওপি বলি আমরা, ওইটার সংকেত ছিল। এবার ফের ওইটা পাওয়া যাইতেছে, এখন পাওয়া যাইতেছে না ফসফেট সার। ডিলারেরা বলতেছে সার নাই। এখন সরকার তো রেট দিয়েছে 1350, সেদিন আমি কিনছি 1500 টাকা, অথচ আমাকে রিসিপত লিখে দিয়েছে 1350। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর কৃষক আগাম আলু চাষে বেশি ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর কাঙ্ক্ষিত ফলন আসবে আশা কৃষি বিভাগের। যেহেতু একটা আগাম আলুতে ভালো পয়সা পায়, এটা একটা উচ্চ মূল্যের ফসল, 70 টাকা 80 টাকা কেজি তারা বিক্রি করতে পারেন। সেই হিসেবে এটা কৃষকরা লাভবান মনে করেন যেন প্রতি বছর এটি করে। আমরাও কৃষককে উদ্বুদ্ধ করি যে এই ট্রানজিট পিরিয়ডে আপনার আলু চাষ করে যেন সে একটা ভালো পয়সা ইনকাম করতে পারে। এটি এবছর রংপুর জেলার 53,950 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 14,000 হেক্টরেরও বেশি জমিতে আগাম আলু আবাদ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ভোলার শাহবাজপুর খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগে রোগ জীবাণুর প্রাদুর্ভাব কমার পাশাপাশি বায়ু দূষণ কমার আশাবাদ স্থানীয়দের। জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান সংশ্লিষ্টদের। ভোলা থেকে মোহাম্মদ হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদুর রনের রিপোর্ট। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ শাহবাজপুর খালে একসময় ছিল স্বচ্ছ পানির প্রবাহ, চলত পালতোলা নৌকাও। বর্ষায় শহরের বর্ষণ এবং আশপাশের নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এই খাল।
কালের পালাবদলে অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব সংকটে শাহবাজপুর খাল। এমন বাস্তবতায় খালের প্রবাহ ফেরানোর পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান। 15 থেকে 20 বছরের অধিক সময় ধরে খালটি অব্যবস্থাপনায় একেবারে মরা খালে পরিণত হয়েছে। এই খাল যদি অতি দ্রুত উদ্ধার করা যায় এবং পরিষ্কার করা যায় তাহলে এই খালের দ্বারা যে পানিটা প্রবাহ হবে এই প্রবাহের পানি ধারা জমিতে চাষাবাদ করতে সুবিধা হবে। আমরা আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি যাতে করে এই অবৈধ উচ্ছেদ অভিযানের মাধ্যমে এই খালকে আবারও সচল করা হয়। আমরা যদি সচেতন না হই তাহলে জাতীয় খাল সবসময় ভরট থাকবে, আবদ্ধ থাকবে। ধন্যবাদ দেওয়াটা উচিত যে ছাত্ররা এই ধরনের পয় পরিষ্কার করতে আছে আমাদের দেশ। মানুষের সেবায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিরলস তৎপরতার প্রত্যয় প্রশাসনের। এই খালটাতে আসলে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারতো, কিন্তু এখন কালক্রমে সেটা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে এটা কিন্তু ভরাট হয়ে গেছে। তো সেটাই আমরা পরিষ্কার করছি যাতে পানি প্রবাহটা যথাযথভাবে হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিনিক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও ব্র্যাক সহ জনসাধারণ অংশ নেন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ, সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। দেশের জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ, ব্যাপকভাবে আবাদ হলে চাহিদা মিটিয়ে রপ্তানির সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। এবং জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন, ম্যাচ শুরু রাত 9টায়। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।